বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে ক্লাসটি নিব সেটি হচ্ছে গত ভিডিওগুলোতে আমি টপিক 1 পড়াচ্ছিলাম সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের। এই টপিক 1 রিলেটেড কি ধরনের সিকিউ প্রশ্ন অথবা এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেই ধরনের একটি নমুনা প্রশ্নোত্তর পর্ব এখন এই ভিডিওতে আমি দেখাবো। তো চলো আমাদের প্রথম প্রশ্নে এখন চলে যাই। প্রথম প্রশ্নে বলা আছে, হাসান সাহেব একজন বিজ্ঞানী। তিনি 5টি ভিন্ন চিহ্ন বিশিষ্ট একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছেন। তার এই সংখ্যা পদ্ধতির নাম দিয়েছেন হাসনাম। এটি আমাদের উদ্দীপক ছিল। এখন প্রশ্নে বলা হয়েছে হাসনাম সংখ্যা পদ্ধতির প্রথম 20টি সংখ্যা লিখে দেখাও। আচ্ছা, তো এই প্রশ্নটির উত্তর করার জন্য সবার প্রথমে আমাদের যেটি বুঝতে হবে সেটা হচ্ছে এই যে হাসনাম সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হলো, এই হাসনাম সংখ্যা পদ্ধতির ভিত্তি কত হবে। তো আমরা জানি কোন একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যে কয়টা চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। তো আমাদের উদ্দীপকে বলা আছে হাসান সাহেব যে সংখ্যা পদ্ধতি তৈরি করেছেন তাতে 5টি ভিন্ন চিহ্ন আছে। তো যেহেতু 5টি ভিন্ন চিহ্ন আছে, তার মানে আমরা বুঝে নিলাম এই হাসনাম সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 5। ওকে, তো আমরা যখন এখন ভিত্তি বুঝে ফেললাম, এখন আমরা পরবর্তী 20টি সংখ্যা ইনশাল্লাহ লিখতে পারবো। তো চলো কিভাবে উত্তর করতে হয় সেটা এখন আমরা দেখি। তো সবার প্রথমে আমরা হচ্ছে উত্তর করার সময় একটা টেবিল তৈরি করে নেব এরকম, এবং সবার প্রথমে এটা সংখ্যা পদ্ধতির যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হলো যেমন হাসনাম, এটার ভিত্তি কত সেটা লিখবো। যেমন আমি এখানে লিখেছি 5 ভিত্তিক সংখ্যা। তারপরে এখানে মোটমাট আমরা 20টা ঘর করব। এই 20টা ঘর আমরা ফিল আপ করতে পারলে আমাদের উত্তরটা শেষ। তো এখন চলো এই 20টা ঘর আমরা ফিল আপ করি। তো সবার প্রথমে আমরা জানি 0 হবে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এই মিলে হচ্ছে আমাদের 5টি চিহ্ন, 1, 2, 3, 4, 5। এখন পরবর্তী যেগুলো আসবে এই পরবর্তী ঘরগুলো ফিল আপ করার জন্য আমাদের সংখ্যা লিখতে হবে। এতক্ষণ আমরা চিহ্ন লিখলাম বা অঙ্ক লিখলাম, এখন সংখ্যাগুলো কিভাবে লিখব। যারা সংখ্যা লেখাগুলো এখনো জানো না তারা প্রথম ভিডিওগুলো টপিক 1 এর ভিডিও ক্লাস আমি 3টা দিয়েছি। তো 3টা ভিডিও ক্লাস তোমরা দেখলে এই সংখ্যা কিভাবে লিখতে হয় তা সম্পূর্ণরূপে একটা আইডিয়া পাবে। যারা দেখোনি তারা সেটা দেখে নিও, টপিক 1। ওকে, তো এখন আমি 4-এর পরে সংখ্যাটা তৈরি করছি। তো আমাদের কি করতে হয় 4, তো 4-এর পরেরটা আমরা এটা রাফ করব। এটা আমরা রাফ করব, এটা আমরা খাতায় দেখাবো না। তো আমরা 4 এটা লিখলাম, এটার পরের সংখ্যাটা কিভাবে গঠন করব, আমরা এটাকে বক্স করব। বক্স করার পরে এটাকে আমরা জিজ্ঞাসা করব এটা কি সবচেয়ে বড় চিহ্ন কিনা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির। তো দেখলাম হ্যাঁ এটা সবচেয়ে বড় চিহ্ন, তাহলে এখন আমরা কি করব, বক্সটাকে আরো এক ঘর বাড়াবো। যখন বক্সটা খালি হয়ে যাবে তার মানে এখন আর বক্সের কাজ নেই, এখন আমরা পরবর্তী সংখ্যাটা কত সেটা বের করতে পারবো। তো খালি বক্সের জায়গাটায় যেটা হবে সেটা হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির সবচেয়ে কম ভ্যালুটা দিতে হবে। আমরা জানি 0 হচ্ছে কোনো ভ্যালু নাই, তাহলে সবচেয়ে কম ভ্যালুটা হচ্ছে 1। আর 4 এর পরের যে চিহ্নটা, দেখো 4 এর পরে আমাদের কোনো চিহ্ন নাই, আমাদের সংখ্যা পদ্ধতিতে কোনো অঙ্ক নাই, তার মানে এটা আবার রিপিট হবে। সো 4 এর পরে হবে 0, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 10। 10-এর পরে হবে 11, 11-র পরে হবে 12, 12-র পরে হবে 13, 13-র পরে হবে 14, 14-এর পরে অনেকে 15 লিখতে চাইবে, কিন্তু 15 লেখা যাবে না, কারণ এই 15 লেখার জন্য আমাদের এই 15 সংখ্যাটা গঠন করার জন্য আমরা যে অঙ্ক ব্যবহার করেছি সেটা 1 এবং 5। এই 5 এই অঙ্কটা আমাদের 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সাপোর্ট করে না, এই জন্য আমরা এই 5 এই বা 15 এই সংখ্যাটা লিখতে পারবো না। সো এখন আমাদের কি করতে হবে, এই 14-র পরের সংখ্যাটা কি হবে সেটা বের করতে হবে। তো এটা আগের মতো নিয়ম, আমরা এই 14 লিখলাম, লেখার পরে সবার লাস্টের যে ডিজিট আছে সেটাকে বক্স করলাম, করার পরে এটাকে জিজ্ঞাসা করলাম এটা কি সবচেয়ে বড় কিনা। তো হ্যাঁ এটা বড়, তাহলে এক ঘর আগাবো, এবং এটার ভিতরে যে সংখ্যা আছে এটাকে আবার জিজ্ঞাসা করবো এটা সবচেয়ে বড় কিনা। হ্যাঁ এটা সবচেয়ে বড় নয়, তার মানে বক্সের কাজ আর করতে হবে না, শেষ। তাহলে এখন আমরা পরবর্তী সংখ্যা লিখতে পারবো। তাহলে যেহেতু বক্সের ভিতর 2টা ডিজিটই আছে তার মানে 2টা ডিজিটই পরিবর্তিত হবে। 1 এর পরেরটা আমরা কি লিখেছি, 1 এর পরেরটা হচ্ছে 2, সো এখানে 2 আসবে। আর 4 এর পরেরটা যেহেতু 4 সবচেয়ে বড় ডিজিট, এটা চেঞ্জ হয়ে হবে 0। ওকে, তো তারপরে আমরা যেটা করব, তাহলে এখানে আমরা 14 এর পরে এখানে লিখবো হচ্ছে 20, 20-র পরে 21, তারপর 22, তারপর 23, তারপর হচ্ছে 24। ওকে, 24 এর পরে আমরা জানি 25, কিন্তু 25 তো লেখা যাবে না, সো আবার আগের মতো 24 এটাকে বক্স করলাম। তো এটা সবচেয়ে বড়, এটা আরো এক ঘর যাবে, এটা সবচেয়ে বড় না, তার মানে আর ঘর বাড়বে না। তো 2 এর পরেরটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 0, 30। সো এটা হবে 30, এটা হবে 31, এটা হবে 32, এটা হবে 33, এটা হবে 34। শেষ। এই হচ্ছে আমাদের 20টা
সংখ্যা, যেটা আমাদের প্রশ্নে বলা ছিল, সেই 20টির প্রথম 20টি সংখ্যা আমরা লিখে দেখালাম। শেষ আমাদের প্রথম প্রশ্ন এবং তার উত্তর। চলো আমরা এখন দ্বিতীয় প্রশ্নের নমুনায় যাই। প্রশ্ন দ্বিতীয়তে বলেছে একই প্রশ্ন কিন্তু 12টি অক্ষরের জন্য। তার মানে আমাদের হাসান সাহেব যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে, এখানে আর 5টি ভিন্ন চিহ্ন না, এবার বলেছে 12টি ভিন্ন চিহ্ন এবং 20টি সংখ্যায় লিখে দেখানোর কথা বলা হয়েছে। তো আমরা এখানে 20টি ঘরই তৈরি করব। তো যেহেতু 12টি অঙ্কের জন্য, তার মানে 12 ভিত্তিক সংখ্যা। তো 12 ভিত্তিক সংখ্যার জন্য আমরা কি করব, 20টি ঘর এখানে তৈরি করেছি। তো 20টি সংখ্যা আমরা লিখে দেখাবো। তো সবার প্রথমে 12 অঙ্কের জন্য আমরা কি করব, 12 ভিত্তিকের জন্য প্রথমে 0 থেকে শুরু করব। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9। এখন এখানে কিন্তু আমরা 10 লিখতে পারবো না, কারণ 10 লিখলে এটা সংখ্যা হয়ে যায়। আমরা জানি একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা বোঝানো হয় ওইখানে কতগুলো অঙ্ক থাকবে বা ডিজিট থাকবে। ডিজিট মানে হচ্ছে এক অক্ষর বিশিষ্ট সংখ্যা। তো আমি এখানে কয়টা ডিজিট লিখেছি, 1 2 3 4 5 6 7 8 9 10টি ডিজিট লিখেছি। আমার আরো 2টি ডিজিট লিখতে হবে, তারপরে আমি 2 অক্ষর বিশিষ্ট বা 3 অক্ষর বিশিষ্ট সংখ্যাগুলো লিখতে পারবো। তার মানে আমাকে আরো 2টি ডিজিট লেখার পর আমরা নাম্বার বা সংখ্যা লিখতে পারবো। তার মানে 9 এর পরের ডিজিটগুলো এখন কি হবে? তো আমরা জানি আমাদের ইংরেজি বা অ্যালফাবেটিক যে সংখ্যা পদ্ধতি আছে, এখানে যতগুলো বর্ণ আছে প্রত্যেকটা একটা আলাদা আলাদা ডিজিট, কারণ প্রত্যেকটি একটা একটা অক্ষর। সো এই জন্য 9 এর পরে আমরা একটা ডিজিট লিখলাম এ, আর একটা ডিজিট লিখতে হবে, সেটা লিখবো বি। এখানে আমি এ আর বি লিখেছি, কিন্তু মনে রাখতে হবে এ এর ভ্যালু এখানে 10। এই 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতির জন্য এ এর ভ্যালু হচ্ছে 10 আর বি এর ভ্যালু হচ্ছে 11। এটা আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেই দেশ ব্যবহার করে, তাদের দেশের কোনো একটা টাকায় যদি এ লেখা থাকে, তার মানে এটা বুঝে নিতে হবে এটা অ্যাকচুয়ালি 10। এটা যেই পদ্ধতি, যেমন ধরো এটা ব্রাজিল হতে পারে, ব্রাজিল হচ্ছে 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। তো ব্রাজিল যেহেতু 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, তার মানে ব্রাজিল দেশে এই লেখাটা, এটা ওদের কাছে হচ্ছে 10, কিন্তু এটা আমাদের কাছে মনে হচ্ছে এ, কিন্তু এটা আমরাও এটাকে 10ই বলবো, কারণ ওদের চিহ্নে মানে আমাদের 10, আমরা যেভাবে যেই চিহ্নটা লিখি, ওদের কাছে 10-এর চিহ্ন হচ্ছে এরকম। যেমন রোমান সংখ্যা এটা হচ্ছে 5 আর ইংরেজি বর্ণমালা এটা হচ্ছে ভি। ঠিক একই রকম ভাবে একই মিনিং কিন্তু ভিন্ন রকম চিহ্ন। ওকে, তো এখন আমরা যেটা করব, তারপরে হচ্ছে আমরা অঙ্ক বা ডিজিটগুলো লেখা শেষ। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমাদের 12টা ডিজিট লেখা শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী নাম্বারগুলো এখন লিখবো। নাম্বার মানে একাধিক অক্ষর বিশিষ্ট যে সংখ্যাগুলো হবে সেইগুলোকে আমরা বলছি নাম্বার। তো এখন বি এর পরে নাম্বার লিখবো। তো বি এর পরে নাম্বারটা কি হবে, চলো সেটা এখন আমরা বের করে নিই। তো এখানে বি লিখলাম, বিটাকে আবার আগের মতো বক্স করলাম, এটা সবচেয়ে বড়, তাহলে 1 ঘর আগালাম। এটাতে কোনো ডিজিট নাই, তার মানে বক্সের কাজ শেষ। এখন আমরা সংখ্যাটা তৈরি করব। এখানে সবচেয়ে কম ভ্যালুটা হবে, তো সবচেয়ে কম ভ্যালু আমাদের সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে কম ভ্যালু হচ্ছে 1। সো আমরা এখানে সবার প্রথমে দিব হচ্ছে 1। তো দিলাম এখানে 1, আর বি সবচেয়ে বড় ডিজিট চেঞ্জ হয় 0, তার মানে এখানে আসবে 1 0 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15, এটা 16, এটা 17। শেষ আমাদের 12টি সংখ্যা। এখন এখানে 10 লেখার সাথে সাথে অনেকে মনে করতে পারে, স্যার এখানে তো আমরা 10 লিখেছি, এটা তো 10 তো ব্রাজিলে লেখা যায় না, বা 10 ভিত্তিক সংখ্যা 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তো 10 লেখা যায় না, এখানে তো এ লিখতে হয়, আমরা কি এখানে এ লিখবো? না। দেখো এর মিনিং হচ্ছে 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 10, ঠিক আছে, এটা হচ্ছে 11, এটা 12। তার মানে ওদের দেশে বা 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এই 10 বা এই চিহ্নটার ভ্যালু হচ্ছে 12, ঠিক আছে। তো ওদের দেশে এই চিহ্নটার মিনিং এ হচ্ছে 12। এটাকে কিন্তু আমরা 10 বলি, আমাদের কাছে 10-এর চিহ্ন হচ্ছে এটা, কিন্তু ওদের কাছে এই চিহ্নটার ভ্যালু হচ্ছে 12। আর ওদের দেশে 10-এর চিহ্ন বা 10-এর যে চিহ্ন সেটা হচ্ছে এ, মানে এ এর ভ্যালু হচ্ছে 10। সো আমাদের যদি এখানে 10 লেখার প্রয়োজন হতো তাহলে আমরা এ লিখতাম, কিন্তু আমরা তো আসলে ওদের ভাষা বা 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো সাজাচ্ছি। তো এখানে আসলে 10 11 12, আমরা 12 তৈরি করেছি এবং 12-র চিহ্ন হচ্ছে 10। এটাকে আমরা 10 বলতেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটার ভ্যালু হচ্ছে 12 ভিত্তিক সংখ্যার জন্য এটার ভ্যালু হচ্ছে 10। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবে, আমি এই রিলেটেড আবার একটা ভিডিও দরকার হলে বানাবো। তবে সবাই যেন বুঝতে পারো, যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে।
ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার শেষ। আমরা 20টি অঙ্ক 20টি সংখ্যা লিখেছি। নেক্সট আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। এবার বলা হচ্ছে একই প্রশ্ন, কিন্তু এবার 20টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে এবং 25টি সংখ্যা লেখার কথা বলা হয়েছে। সো 20 ভিত্তিক সংখ্যা এখন, তাহলে যেহেতু 20টি অঙ্ক তার মানে 20 ভিত্তিক সংখ্যা, আর 20 ভিত্তিক সংখ্যা হলে আমরা কি করব, 20টি অঙ্ক বা 20টি ডিজিট আগে তৈরি করতে হবে। সো আমি লিখলাম 0 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু এখানে 10 লেখা যাবে না, কজ এটা আমাদের ডিজিট হয় নাই, এটা আমাদের সংখ্যা হয়ে গেছে, আমাদের ডিজিট তৈরি করতে হবে। সো 10 লেখা যাবে না। আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে এবিসিডি তে এরকম ডিজিট বানাবো, 20টা ডিজিট বানাইতে হবে। সো এ বি সি ডি, তারপর হচ্ছে ই, তারপর এফ জি এইচ আই জে। আচ্ছা, আমি যে পর্যন্ত লিখে দেখি আসলে আগে কয়টা ডিজিট হইলো, তারপরে আমরা আরো বাড়াবো বা কমাবো দেখি। সো 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওকে, আমাদের যে পর্যন্ত 20টি ডিজিট হয়ে গেছে, তার মানে এখন আমরা যা লিখবো, আমরা কিন্তু এখানে চাইলেই আই যে কে, যেমন কে কিন্তু এখানে লিখতে পারবো না, কারণ আমাদের ভিত্তি বলা আছে 20, তার মানে ডিজিট হবে বা এক অক্ষর বিশিষ্ট সংখ্যা হবে 20টা। এরপরে যা লিখতে হবে তা হচ্ছে একাধিক ডিজিট হইতে হবে, এখানে আর এক ডিজিট লেখা যাবে না। সো এখন আই যে কে এখানে আর লেখা যাবে না, যে এর পরেরটা এখন আমরা তৈরি করব। সো আগের মতো নিয়ম, এই যে কে আমরা বক্স করলাম, এটা কি সবচেয়ে বড় ডিজিট? হ্যাঁ, এটা সবচেয়ে বড় ডিজিট। সো এখানে আর কোনো ডিজিট নাই, তার মানে বক্সের কাজ শেষ। এখন এখানে সবচেয়ে কম ভ্যালুটা দিতে হয়, সবচেয়ে কম ভ্যালু 1, আর যে এর পরেরটা হচ্ছে 0, কারণ সবচেয়ে বড় চিহ্ন চেঞ্জ হয়ে হয় 0। তাহলে এখানে 10, এখানে 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15। শেষ, আমাদের 25টা ডিজিট হয়ে গেল। এইভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি যতগুলো সংখ্যায় বলুক না কেন, আমরা সকল সংখ্যা ইনশাল্লাহ লিখতে পারবো। যদি কারো প্রশ্ন থাকে, যদি কেউ না বুঝে থাকো, তাহলে আমাকে প্রশ্ন করো, ইনশাল্লাহ আমি তার সমাধানের চেষ্টা করব। ওকে, তো এখন আমরা কিছু এমসিকিউ প্রশ্ন দেখি যে কেমন ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। যেমন দেখো, বলেছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 444 এর পরের সংখ্যা কি? তাহলে আমাকে সবার প্রথমে বলা হয়েছে এটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দ্যাট মিন্স এই সংখ্যাটার ভিত্তি হচ্ছে 5। সো তাহলে এটার পরের সংখ্যাটা কি হবে, চলো সেটা এখন আমরা জেনারেট করি। তো আমরা এখানে কি করব, আমরা 444 লিখলাম, লেখার পর এটার পরের সংখ্যা যাব। তো যেহেতু এটা 5 ভিত্তিক সংখ্যা, আমরা জানি 5 ভিত্তিকে 0 থেকে 4 পর্যন্ত লেখা যায়, তার মানে সবচেয়ে বড় ডিজিট হচ্ছে 4। তাহলে 4 সবচেয়ে বড় ডিজিট, তাহলে এক ঘর বড় হবে। 4 সবচেয়ে বড় ডিজিট, তাহলে এক ঘর বড় হবে। 4 সবচেয়ে বড় ডিজিট, তাহলে এক ঘর বড় হবে। এখানে আর কোনো ডিজিট নেই, তার মানে ঘরের কাজ শেষ, বক্সের কাজ শেষ। এখন আমরা অ্যান্সার লিখব। খালি ঘরের জায়গাটায় লিখতে হয় সবচেয়ে কম ভ্যালুটা, তার সবচেয়ে কম ভ্যালু হচ্ছে 1, আর সবচেয়ে বড় ডিজিট গুলো চেঞ্জ হয় 0। তার মানে 444 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 444 এর পরের সংখ্যাটি হচ্ছে 1000। ওকে, ওকে, এবার নেক্সট প্রশ্নে আসি। একটি 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির 3টি অঙ্ক যথাক্রমে মানে হচ্ছে একটির পর 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 পর, তার মানে এটা সবার প্রথমে, এটা দ্বিতীয়তে, এটা তৃতীয়তে। ওকে, এবার পরবর্তী সংখ্যা কি হবে? তার মানে আমরা যদি এখন সংখ্যাটাকে সাজাই, 3 ভিত্তিক সংখ্যা, কিন্তু 3টি চিহ্ন হচ্ছে দেওয়া আছে, একটা ত্রিভুজ, তারপরে দেওয়া আছে আরেকটা ত্রিভুজ কিন্তু উল্টা, এবং হচ্ছে একটা চতুর্ভুজ। এই হচ্ছে আমাদের 3টি ডিজিট, যেহেতু 3 ভিত্তিক সংখ্যা 3টি ডিজিট। এখন বলেছে এটা পরের ডিজিটটা কত। সো আগের মতো নিয়ম, এই বক্স, এটা আমাদের একটা ডিজিট, এই চতুর্ভুজটা, এখন এটাকে আমরা বক্স করলাম। এটাকে সবচেয়ে বড় ডিজিট এই সংখ্যা পদ্ধতির, হ্যাঁ এই সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় ডিজিট হচ্ছে এটা, কারণ আমরা জানি ডিজিটের মধ্যে যেটা সবার লাস্টে থাকে এটাই সবচেয়ে বড় ডিজিট হয়। তো এটা সবচেয়ে বড় ডিজিট, তাহলে বক্স আরো এক ঘর বড় হবে। এখন এখানে কোনো বড় ডিজিট নেই, তার মানে বক্সের কাজ শেষ। এখন আমরা অ্যান্সার লিখব। তো খালি বক্সের জায়গায় লিখতে হয় সবচেয়ে কম ভ্যালু, তাহলে এটা সবচেয়ে কম ভ্যালু। তো এখানে আমরা লিখলাম ত্রিভুজ, আর এটা চেঞ্জ হয়ে হয় সবচেয়ে শুরুরটা, বা সবচেয়ে বড় ডিজিট চেঞ্জ হয়ে হয় সবচেয়ে শুরুর যে ডিজিটটা। তো সবার প্রথম যে ডিজিটটা আছে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। সো এখানে আমি ত্রিভুজ দিলাম। তার মানে এই সংখ্যা পদ্ধতিতে এই চতুর্ভুজ, এটার পরের যে সংখ্যা হবে, কারণ 3 ভিত্তিকে 3টা ডিজিট হবে, 3টা ডিজিট হয়ে গেল। এখন আর পরে যেটা হবে সেটা হচ্ছে নাম্বার বা সংখ্যা, তাহলে আর পরের সংখ্যাটা হবে ডাবল ত্রিভুজ। তার মানে আমরা যদি অ্যান্সার করতে চাই এই এমসিকিউর, তাহলে এটার অ্যান্সার হবে, এটার পরের সংখ্যাটা কি হবে, এটার পরের সংখ্যা হবে ডাবল ত্রিভুজ। ওকে, এবার বলা আছে 120, এই সংখ্যাটি সর্বনিম্ন ভিত্তি কি?
ওকে, তো এখন চলো এটার অ্যান্সার করি। 120 দেওয়া আছে আমাদের প্রশ্নে। তো 120 এটা সর্বনিম্ন ভিত্তি কত? তো এখন এটা সর্বনিম্ন ভিত্তি আমরা কিভাবে বের করতে হয় চলো সেটা দেখি। আমরা এখানে সবচেয়ে বড় ডিজিট কত, এই সংখ্যার সবচেয়ে বড় ডিজিটটা কত সেটা দেখব। তো এটা 2। এখন এই 2 লিখতে সাপোর্ট করে কোন কোন ভিত্তি চলো সেটা চেক করি। যেমন আমরা যদি দুই ভিত্তিক পদ্ধতির দিকে চাই, দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে সেখানে ডিজিট লেখা যাবে দুইটা এবং কি কি 0 আর 1। তার মানে এখানে 2 লেখাটা সাপোর্ট করে না, তার মানে এই সংখ্যাটা দুই ভিত্তিক হতে পারবে না। তো এখন যদি আমরা তিন ভিত্তিকের দিকে যাই, তাহলে তিন ভিত্তিকে তিনটা ডিজিট, সেটা কি কি 0 1 2। তো এখন যদি আমি তাকাই যে এই তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এই তিনটা ডিজিটই লেখা যায়, এই তিনটা ডিজিটে লেখা যায়। তার মানে এই সংখ্যার, এই যে সংখ্যাটা লিখেছে 120, তাহলে এই সংখ্যাটার সর্বনিম্ন ভিত্তি হবে 3। কারণ তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এই 2 সাপোর্ট করে, 0 সাপোর্ট করে, 1ও সাপোর্ট করে। এখন কথা হচ্ছে সর্বনিম্ন ভিত্তি বলা হয়েছে, তার মানে এই সংখ্যার ভিত্তি কিন্তু 4ও হতে পারে, কারণ 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতির কি কি ডিজিট আছে? 0 1 2 3। তো এখন দেখো এই 0 এই 4 কিন্তু সাপোর্ট করে, 2 এই ডিজিটটাও 4 সাপোর্ট করে, 4 ভিত্তিক, 1 এই ডিজিটটাও 4 ভিত্তিক সাপোর্ট করে। দ্যাট মিন্স এটা 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও হতে পারে, এটা 5 ভিত্তিকও হতে পারে, এটা 10 ভিত্তিকও হতে পারে, এটা 100 ভিত্তিকও হতে পারে। কিন্তু আমার কাছে চাওয়া হয়েছে সর্বনিম্ন ভিত্তিটা কত। তাহলে সর্বনিম্ন ভিত্তি হবে 3, কারণ 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এই ডিজিটগুলোর মধ্যে 2 কে সাপোর্ট করছে না, এই জন্য এটা 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হতে পারবে না। তাহলে এটা সর্বনিম্ন ভিত্তি হবে 3। ওকে, শেষ। এবার লাস্ট প্রশ্ন যেটা বলা আছে 521, এই সংখ্যাটির ভিত্তি কত? সেম আগের মতোই প্রশ্ন আমাদের, যে এই সংখ্যাটার ভিত্তি কত হবে। সো আমি দেখি 521, এটা সবচেয়ে বড় ডিজিটটা হচ্ছে 5। তার মানে এই 5 কে সাপোর্ট করার জন্য যে ভিত্তিটা আমার লাগবে সেটা হচ্ছে 6 ভিত্তিক সংখ্যা, এটা হচ্ছে সর্বনিম্ন। তার মানে এটা 7ও হইতে পারে, এটা 8ও হইতে পারে, এটা 9ও হইতে পারে, এটা 100ও হইতে পারে, আর 6 থেকে শুরু হবে। তার মানে আমাদের যেহেতু এটা এমসিকিউ প্রশ্ন, ধরো ক অপশনে দিল 2, খ অপশনে দিল 3, গ অপশনে দিল 5, আর ঘ অপশনে দিল ধরো 6, তাহলে এটার ভিত্তি হবে 6। কিন্তু যদি এরকম হয় যে এখানে দিল হচ্ছে, এখানে দিল 10, তাহলে এই সংখ্যার ভিত্তি কিন্তু 10ও হবে, কারণ 6 হইতে হবে এমন কোনো কথা নেই, কারণ এই সংখ্যাটাকে সাপোর্ট করবে 6 ভিত্তি থেকে ধরে যত বড় ভিত্তি হোক না কেন, সবগুলো ভিত্তি এই পুরো সংখ্যাটাকে সাপোর্ট করবে। এই জন্য আমাদের দেখতে হবে আমাদের যে অপশন দেওয়া থাকবে সেই অপশনগুলোর মধ্যে কোন ভিত্তিটা দিলে এটার অ্যান্সারটা সঠিক হয়। তো এখানে যদি 2, কারণ 2 তো সাপোর্ট করবে না, 3ও সাপোর্ট করে না, 5ও সাপোর্ট করে না, কারণ এখান থেকে 0 5 সংখ্যা পদ্ধতিতে বা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 4 পর্যন্ত লেখা যায়। সো এখানে 5 এই ডিজিটটা এই 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সাপোর্ট করে না, এই জন্য আমরা 5 ভিত্তিকও দিতে পারবো না। তারপরে যেটা থাকবে সেটা মিলিয়ে দেখবো, যেমন এখানে 10 ভিত্তিক আছে, 10 ভিত্তিক মানে 0 থেকে 9 পর্যন্ত লেখা যায়। তো 0 থেকে 9 পর্যন্ত লেখার মধ্যে প্রত্যেকটা ডিজিট যদি এখন আমি চেক করি, 5 এই সংখ্যা এই ডিজিটগুলোতে সাপোর্ট করে, 2 এই সংখ্যা পদ্ধতিতে এই ডিজিটটা আছে, এবং 1 এই ডিজিটটা এখানে সাপোর্ট করে। দ্যাট মিন্স এটা 10 ভিত্তিক হতে পারে। কিন্তু 10 ভিত্তিক না দিয়ে এখানে দিল 12 ভিত্তিক। 12 ভিত্তিক হলে আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত, তারপরে এ আর বি। তো 0 থেকে 9 মানে কি? এখানে 5 সাপোর্ট করবে, 2 সাপোর্ট করবে, 1 সাপোর্ট করবে, সবকিছু সাপোর্ট করবে। সো এটা 12 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও হতে পারে। সো এটা আমরা যখন এমসিকিউ প্রশ্ন আসবে সেটা দেখে দেখে বুঝে বুঝে আমাদের অ্যান্সার করতে হবে। তো এই ছিল আমাদের টপিক 1 রিলেটেড কোশ্চেন কেমন হতে পারে এবং এমসিকিউ সিকিউ প্রশ্ন কেমন হতে পারে সেটা আমাদের একটা প্রশ্ন। এরপরে নেক্সট ভিডিওতে আমি ইনশাআল্লাহ টপিক 2 নিয়ে শুরু করব। টপিক 1 রিলেটেড কারো যদি কোনো প্রশ্ন এখনো থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক করো। আশা করি তোমাদের সবগুলো প্রশ্নের সঠিক উত্তর আমি দিব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবার মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।